মে মাসের ফার্স্ট হাফে মঙ্গল শনির অশুভ গ্রহ সংযোগ তুলা রাশির জাতক এবং জাতিকাদের ষষ্ঠভাবে হবার কারণে কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক এবং জাতিকাদের তীব্র প্রতিযোগিতা এবং কাজের চাপের সম্মুখীন হতে হবে। ফলে সহকর্মী বা বসের সাথে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, বিশেষত মে মাসের ফার্স্ট হাফে মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদের সহকর্মী বা বসের সাথে মতানৈক্যের জায়গাটা একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এই মঙ্গল শনির যে ম্যালিফিক প্ল্যানেটারি কনজাংশনের কথা বলছি তা কিন্তু ভীষণভাবে আবার শত্রু দমনে সক্ষম। তাই যে কোনো জটিল প্রজেক্ট বা প্রতিদ্বন্দ্বীকে হারানোর ক্ষমতা কিন্তু আপনার মধ্যে থাকবে এবং এই মাসে তুলা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এই পার্টিকুলার ক্ষমতা, এই নির্দিষ্ট ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। 19শে মের পর থেকে কিন্তু শুক্র কম্বাস্টেড বা দগ্ধ অবস্থায় পৌঁছে যাবে। ফলে অফিসের রাজনীতি বা গোপন ষড়যন্ত্রের শিকার হতে পারেন তুলা রাশির জাতক এবং জাতিকারা। এই মে মাসের 19 তারিখের পরে সতর্কতা বজায় রাখার চেষ্টা করুন। 15ই মের পর সূর্য আপনাদের অষ্টম ঘরে প্রবেশের কারণে তুলা রাশির জাতক এবং জাতিকাদের গলায় ইনফেকশন বা চোখের কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন। কথা বলার সময় সংযত থাকুন এবং নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রয়োজনীয় যত্ন নিন। 15 তারিখের পরে এই যত্নের মাত্রাটা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় তুলা রাশির জাতক জাতিকাদের মে 2026টি কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে মে মাসের প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব এবং অবশ্যই কিন্তু গোচরটা দেখব তুলা রাশি সাপেক্ষে। মে মাসের যদি আমরা গ্রহের অবস্থানটা দেখি তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে, তাহলে দেখব সূর্যকে মেষ রাশিতে 15ই মে পর্যন্ত অবস্থান করে থাকতে। 15ই মে থেকে সে শিফট করে যাবে বৃষ রাশিতে। এটা যদি আমরা তুলা রাশির কত নম্বর ঘর বা তুলা রাশি সাপেক্ষে আমরা ঘরটা বিচার করে দেখি, তাহলে তুলা রাশির সপ্তম এবং অষ্টম ঘর। যদি মঙ্গলের ট্রানজিট বা গোচরটা দেখি, তাহলে আমরা দেখব মঙ্গলকে 11ই মে পর্যন্ত মীন রাশিতে অবস্থান করে থাকতে। 11ই মের পরে কিন্তু সে মেষ রাশিতে শিফট করে যাবে। অর্থাৎ তুলা রাশি সাপেক্ষে যদি ঘরের অবস্থানটা দেখি, তাহলে ষষ্ঠ এবং সপ্তম ঘর। 11ই মে পর্যন্ত মঙ্গল শনির সাথে ষষ্ঠে অবস্থান করবে, এরপর সপ্তমে চলে যাবে। যদি বুধের গোচর বা ট্রানজিটটা দেখি, বুধকে আমরা মেষ রাশিতে 6 তারিখ থেকে 22 তারিখ অবধি অবস্থান করতে দেখব। 15 তারিখ থেকে 29 তারিখ অবধি সে অবস্থান করবে বৃষ রাশিতে, তারপরে সে মিথুনে চলে যাবে 29শে মের পরে। তাহলে আমরা যদি রাশির অবস্থানটা দেখি তুলা রাশি সাপেক্ষে, তাহলে সপ্তম, অষ্টম এবং নবম। দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি আমরা বিচার করি, তাহলে দেখব দেবগুরু বৃহস্পতি গোটা মে মাস জুড়ে মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি গোটা মে মাস নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করে থাকবেন তুলা রাশির জাতক এবং জাতিকাদের। যদি আমরা শুক্রের অবস্থানটা দেখি, তাহলে দেখব শুক্র বৃষ রাশিতে অর্থাৎ 29শে মে পর্যন্ত সে বৃষ রাশিতে অবস্থান করবে। 29শে মের পর সে কিন্তু শিফট করে যাবে মিথুন রাশিতে। তাহলে আমরা যদি তুলা রাশির সাপেক্ষে ঘরগুলো দেখি, তাহলে অষ্টম এবং নবম ঘর। আমরা যদি শনিদেবের অবস্থানটা দেখি, শনিদেবকে গোটা মে মাস কিন্তু আমরা মীন রাশিতে অবস্থান করে থাকতে দেখব। এই মীন রাশি হলো তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘর। পুরো মাস তিনি ষষ্ঠে থাকছেন। এখন ষষ্ঠ কালপুরুষ জাতচক্রে কিন্তু নির্দেশ করে শত্রু এবং রোগ স্থান। যদি আমরা রাহুর অবস্থান বিচার করে দেখি, রাহুকে আমরা গোটা মে মাস কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখব। কুম্ভ রাশি হলো তুলা রাশি সাপেক্ষে পঞ্চম ঘর। পুরো মাস তিনি পঞ্চমে থাকবেন, সন্তান এবং যা বুদ্ধি স্থান সেখানে। আমরা যদি কেতুর ট্রানজিটটা দেখি, তাহলে কি দেখব, কেতু গোটা মে মাস সিংহ রাশিতে অবস্থান করে থাকবেন, যা তুলা রাশি সাপেক্ষে একাদশতম ঘর। পুরো মাস তিনি একাদশতম ঘরে থাকছেন। একাদশতম ঘর কিন্তু কালপুরুষ জাতচক্রে নির্দেশ করে লাভ স্থানকে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মে মাস কিন্তু একদিকে যেমন সংগ্রামের, অত্যন্ত স্ট্রাগলের, এবং একই সঙ্গে কিন্তু তা বড় প্রাপ্তির। কেন এই কথাটা বললাম সেটা আবার পর্যালোচনা করে দেখব। রাহু অবস্থান করে থাকবে পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে। কালপুরুষের পঞ্চম ঘর কি নির্দেশ করে? সন্তান, প্রেম, বুদ্ধি, স্পেকুলেশন এবং মন্ত্র। কালপুরুষ চার্টে কিন্তু এর অবস্থান একাদশতম ঘর। একাদশতম ঘর কি নির্দেশ করে? আয়, লাভ, বন্ধু, উচ্চাকাঙ্ক্ষা, সামাজিক যোগাযোগ এবং সিদ্ধি লাভ। আর আমাদের শরীরের অঙ্গের মধ্যে যদি দেখি, তাহলে পায়ের গোড়ালি। তাহলে রাহু কিন্তু তুলা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এই মে মাসে নানাবিধ অপ্রচলিত রোজগারের সুযোগ এনে দেবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু তুলা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে অস্থিরতার লেভেলটাও বাড়িয়ে দেবে। তুলা রাশির জাতক এবং জাতিকারা যারা ক্রিয়েটিভ কোনো কাজ খুঁজছেন, যারা টেক সংক্রান্ত কোনো কাজ খুঁজছেন, যারা স্পেকুলেটিভ কাজ খুঁজছেন, তারা কিন্তু লাভবান হবেন।
এখন রাহুর প্রভাব যদি 5th হাউসে প্রেম এবং রোম্যান্সের ক্ষেত্রে দেখি, তাহলে বলবো আকর্ষণ কিন্তু বাড়বে। বিপরীত লিঙ্গের প্রতি তুলারাশির জাতক এবং জাতিকাদের আকর্ষণ বাড়বে, কিন্তু তার স্থিতিশীলতা খুব কম থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টা যদি দেখি, তাহলে বলবো রাহু কিন্তু আপনাদের মানসিক চাপটাকে বাড়িয়ে দেবে এবং মূলত সন্তান সম্পর্কিত চিন্তা কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে। রাহু আপনাদের 5th হাউস অর্থাৎ সন্তান, বুদ্ধি এবং প্রেমের ঘরে অবস্থান করছে। এর ফলে তুলারাশির জাতক এবং জাতিকারা প্রেমের ক্ষেত্রে কিছুটা কনফিউশন ফেস করবেন, কিছুটা কনফিউজ বোধ করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি করে ফেলবেন। শেয়ার বাজারে যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে কিন্তু তুলারাশির জাতক এবং জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তবে রাহু কিন্তু আপনার বুদ্ধিকে এই মাসে অত্যন্ত তীক্ষ্ণ করে তুলবে। ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতে আমরা শনি এবং মঙ্গলের কনজাংশন দেখতে পাবো মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি। এখন ষষ্ঠ ঘর কি নির্দেশ করে কালপুরুষ জাতচক্রে? শত্রু, রোগ, ঋণ, দৈনন্দিন কাজ, সেবা, প্রতিযোগিতা এবং আইনি বিষয়। আমাদের শরীরের অঙ্গের মধ্যে পেট, অন্ত্র, হজমতন্ত্র এবং নিচের পিঠের অংশটা। কালপুরুষ চার্টে যদি দেখি, তাহলে এটি কিন্তু দ্বাদশতম ঘর। দ্বাদশতম ঘরকে ইন্ডিকেট করে ব্যয়, মোক্ষ, বিদেশ, হাসপাতাল, একটা বিচ্ছিন্নতা বোধ, আধ্যাত্মিকতা এবং আমাদের অবচেতন মন। আর আমাদের শরীরের মধ্যে এই দ্বাদশতম ঘরকে নির্দেশ করে পা এবং পায়ের পাতা। তাহলে এর ফলে কি হবে? তুলারাশির জাতক এবং জাতিকাদের কাজের জায়গায় কিন্তু দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে, কিন্তু তারা শত্রুকে জয় করতে পারবেন এবং একটা দীর্ঘমেয়াদী স্থিতি লাভ করবেন। চাকরিতে আপনাদের প্রমোশনের সম্ভাবনা থাকবে। খরচ কিন্তু তুলারাশির জাতক এবং জাতিকাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং ঋণ পরিশোধ অর্থাৎ ইএমআই পরিশোধের জন্য কিন্তু এই পার্টিকুলার মাসে আপনাদের উপর চাপ সৃষ্টি হতে পারে। আপনাদের স্বাস্থ্য এবং মানসিক জায়গাটা যদি দেখি, জয়েন্ট এবং পেটের সমস্যায় কিন্তু তুলারাশির জাতক এবং জাতিকারা ভুগবেন। এই শনি মঙ্গলের সংযোগের কারণে, অশুভ সংযোগটার কারণে আপনাদের স্ট্রেস লেভেল বাড়তে দেখা যাবে। ধৈর্য যদি বজায় রাখতে পারেন তাহলে মানসিক দৃঢ়তা বাড়বে, নয়তো বাড়বে না। পারিবারিক সম্পর্ক এবং প্রেমের জায়গাটা যদি দেখি, তাহলে এক্ষেত্রে কিন্তু একটা পরোক্ষ প্রভাব শনি মঙ্গলের থাকছেই। আপনাদের পরিবারের প্রতি কিন্তু দায়িত্ব বাড়তে দেখা যাবে। ষষ্ঠ ঘর হলো রোগ, ঋণ এবং শত্রুর ঘর। এখানে মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি মঙ্গল শনির এই যে ম্যালিফিক প্ল্যানেটারি কনজাংশন, এর ফলে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। শত্রু দমন আপনারা করতে পারবেন ঠিকই, কিন্তু হাড়ের সমস্যা বা পায়ের ব্যথায় কষ্ট পাবেন। অপ্রয়োজনীয় আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, একটু সতর্ক থাকবেন। আপনাদের সপ্তম ভাব হলো মেষ রাশি। সূর্য এখানে 15ই মে পর্যন্ত অবস্থান করবে। বুধ মে মাসের 6 তারিখ থেকে 15 তারিখ অবধি, মঙ্গল 11 তারিখ থেকে 14 তারিখ অবধি। এবং কালপুরুষ চার্টে যদি অবস্থানটা দেখি, এটা কিন্তু প্রথম ঘর। ফার্স্ট হাউস কালপুরুষ জাতচক্রে কি নির্দেশ করে? জাতক বা জাতিকার ব্যক্তিত্বকে নির্দেশ করে, তার শরীর এবং তার তেজকে নির্দেশ করে। আর কি? তার আত্মবিশ্বাস, তার মস্তিষ্ক বা যে কোনো নতুন শুরু বা নতুন সূচনাকে নির্দেশ করে। আমাদের শরীরের অঙ্গের মধ্যে যদি দেখি, তাহলে কালপুরুষ জাতচক্রে ফার্স্ট হাউস কিন্তু আমাদের মাথা এবং মুখমণ্ডলকে নির্দেশ করে। এখন সপ্তম ঘর হলো বিবাহ, বিয়ে এবং অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপের ঘর। সেখানে কিন্তু আমরা একাধিক গ্রহের সমাবেশ দেখতে পাচ্ছি। 11 তারিখ থেকে 14 তারিখ অবধি অঙ্গারক যোগ দেখতে পাচ্ছি, মঙ্গল বুধের সংযোগ। এর ফলে আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু প্রচণ্ড ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকছে। টাইম ফ্রেমটা বলে দিলাম, 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ অবধি কিন্তু এটা এক্সটেন্ড করবে। তবে মে মাসের 6 তারিখ থেকে 15 তারিখ বুধাদিত্য যোগের ফলে আপনাদের কিন্তু ব্যবসায়িক বুদ্ধির বিকাশ ঘটবে। মাথায় আঘাত বা মাইগ্রেনের কিন্তু একটা সমস্যা থাকছে, ফলে সাবধানতা কিন্তু অবলম্বন করবেন। আপনাদের অষ্টম ভাবটা দেখে নেব। আপনাদের অষ্টম ভাব হলো বৃষ রাশি। শুক্র এখানে থাকছে 29শে মে পর্যন্ত। সূর্য এবং বুধ চলে আসছে 15ই মে থেকে। কালপুরুষ চার্টে যদি অবস্থান দেখি, তাহলে দেখবে এটা দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর জাতক বা জাতিকার ধন সম্পত্তি, তার কথা বলার টোন অর্থাৎ তার বাণী, তার পরিবারকে ইন্ডিকেট করে। আর কি? সঞ্চিত সম্পদকে ইন্ডিকেট করে। জাতক বা জাতিকার খাদ্যাভ্যাস এবং বংশকে ইন্ডিকেট করে। আমাদের শরীরের অঙ্গের মধ্যে গলা, ঘাড় এবং চোখকে ইন্ডিকেট করে। তাহলে তুলা রাশির অধিপতি শুক্র স্বরাশিতে অর্থাৎ বৃষ রাশিতে মে মাসের প্রায় পুরোটা সময় অষ্টম ঘরে থাকছে। এর ফলে তুলা রাশির জাতক এবং জাতিকাদের গোপন বিদ্যা, আধ্যাত্মিকতা এবং হঠাৎ ধনাগম, এই ধনাগমটা আমি বলতে চাইছি পৈতৃক সম্পত্তি
বা কোনো ইন্স্যুরেন্স থেকে, তা কিন্তু আপনারা লাভ করবেন। 15ই মের পর সূর্য আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করছে, এর ফলে গলায় ইনফেকশন বা চোখের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। কথা বলার সময় একটু সংযত থাকতে হবে এই পার্টিকুলার সময়, এবং শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে। যদি আপনাদের নবম ভাবটা দেখি, আপনাদের নবম ভাব হলো মিথুন রাশি। দেবগুরু বৃহস্পতি সারা মাস এই ঘরে অবস্থান করে থাকবেন। শুক্র এবং বুধ এখানে চলে আসছে 29শে মের পর। কালপুরুষ চারে যদি অবস্থানটা দেখি, এটা হচ্ছে থার্ড হাউস। থার্ড হাউস কালপুরুষ জাতচক্রে কি নির্দেশ করে? সাহস, জাতক বা জাতিকার সাহস, ছোট ভাই বোন এবং যোগাযোগকে। আরও কি? পরাক্রম। পরাক্রম এক ধরনের সাহসী, হাত দিয়ে কোনো কাজ করার দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া। আর শরীরের অঙ্গের মধ্যে কি নির্দেশ করে থার্ড হাউস? কাঁধ, হাত এবং বাহু। তাহলে নবম ঘর হলো ভাগ্যের স্থান। এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান তুলা রাশির জন্য এই মাসের সবচেয়ে বড় একটা আশীর্বাদ। দেবগুরু বৃহস্পতি আপনাদের সম্মান রক্ষা করবেন। উচ্চশিক্ষা এবং তীর্থ ভ্রমণে কিন্তু যোগ থাকছে। 29শে মের পর বুধ এবং শুক্রের কনজাংশনের কারণে বড় কোনো সুসংবাদ বা ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পেতে পারেন। চলে আসছে আপনাদের একাদশ ভাবের আলোচনায়। একাদশ ভাব হচ্ছে আপনাদের সিংহ রাশি। সেখানে কেতু অবস্থান করে থাকবে গোটা মে মাস। তাহলে কালপুরুষ চার্টে এই 5th হাউস কি নির্দেশ করে? সন্তান, সৃজনশীলতা এবং শিক্ষাকে। ফলে লাভের ঘরে কেতু অর্থ উপার্জনে কিন্তু কিছুটা বাধার সৃষ্টি করতে পারে। তবে আধ্যাত্মিক দিক থেকে কিন্তু তুলা রাশির জাতক এবং জাতিকারা কেতু আপনাদের 5th হাউসে থাকার কারণে লাভবান হবেন। বড় ভাই বোনের সাথে কিন্তু দূরত্ব কিছুটা আপনাদের তৈরি হতে পারে। এখন মে মাসে আমরা মোট 5টি মেজর প্ল্যানেটারি কনজাংশনস বা গ্রহ সংযোগ কালপুরুষ রাশি চার্টে ফর্ম হতে দেখব। তাই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনসগুলো একটা প্রভাব কিন্তু কালপুরুষ রাশিচক্রের 12টি রাশির জাতক জাতিকাদের উপরই পড়তে দেখা যাবে। আজকে দেখে নেব এই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনসগুলো ঠিক কিভাবে মে মাসে তুলা রাশির জাতক জাতিকাদের উপর প্রভাব বিস্তার করবে। সবার প্রথমে যে প্ল্যানেটারি কনজাংশনটি নিয়ে আলোচনা করব তা হলো মঙ্গল এবং শনি প্ল্যানেটারি কনজাংশন। মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি চলবে আপনাদের ষষ্ঠ ঘরে। এখন ষষ্ঠ ঘর হলো শত্রু, ঋণ এবং রোগের ঘর। কালপুরুষ রাশিচক্রে কিন্তু এটা আবার দ্বাদশ ঘর। এখন দ্বাদশ ঘর নির্দেশ করে ব্যয় এবং হাসপাতালকে। ফলে তুলা রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে রক্তচাপ বাড়তে দেখা যাবে। আকস্মিক কোনো শত্রুতার জায়গা তৈরি হবে এবং আইনি জটিলতার জায়গা তৈরি হবে। শত্রু আপনারা জয় করতে পারবেন, কিন্তু শারীরিক ক্লান্তি আপনার মধ্যে থাকবে। প্ল্যানেটারি কনজাংশনটি তা হলো সূর্য এবং বুধের সংযোগ, যাকে আমরা বলছি বুধাদিত্য যোগ। তা মে মাসের 6 তারিখ থেকে 22 তারিখ অবধি আমরা ফর্ম হতে দেখব। আপনাদের যদি তুলা রাশি সাপেক্ষে দেখি এটা সপ্তম ঘরে, কালপুরুষ রাশিচক্রে যদি দেখি এটা প্রথম ঘরে। এখন সপ্তম ঘর কি ডিনোট করে? জাতক বা জাতিকার ব্যবসা এবং জীবন সঙ্গীকে নির্দেশ করে। আর কালপুরুষের প্রথম ঘরকে নির্দেশ করে জাতক বা জাতিকার আত্মা এবং শরীরকে। এর ফলে কি হবে? আপনাদের ব্যবসায়িক বুদ্ধির বিকাশ ঘটবে, তবে সম্পর্কগত জায়গাগুলোতে কিছুটা অহংকার বোধ কিন্তু চলে আসবে। ফলে আমার পরামর্শ হবে মে মাসের 6 তারিখ থেকে 22 তারিখ বুদ্ধির প্রয়োগ করুন, তাহলে কাজে সাফল্য পাবেন। তৃতীয় গ্রহ সংযোগে আলোচনা চলে আসবো। তৃতীয় গ্রহ সংযোগটি হলো অঙ্গারক যোগ। এটা আমরা মেষ রাশিতে ফর্ম হতে দেখব 11 তারিখ থেকে 14 তারিখ অবধি। এটা কিন্তু সপ্তম ঘরে। কালপুরুষ রাশিচক্র যদি তুলা রাশি সাপেক্ষে দেখি সপ্তম ঘরে। এর ফলে এই অঙ্গারক যোগের ফলে কিন্তু বৈবাহিক সম্পর্কে এবং আপনাদের পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু উত্তেজনা, বিতর্ক এবং জেদের জায়গা তৈরি হবে। নির্দিষ্ট সময় কিন্তু তুলা রাশির জাতক এবং জাতিকারা নানাবিধ কারণে অনেকের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন এবং দুর্ঘটনা থেকেও কিন্তু আপনাদের এই পার্টিকুলার সময় সাবধানতা বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। চলে আসছে সূর্য বুধের সংযোগ, যা বৃষ রাশিতে আমরা দেখব। বৃষ রাশি হলো আপনাদের অষ্টম ঘর, আকস্মিক প্রাপ্তি এবং গবেষণার ঘর। এটি কালপুরুষের দ্বিতীয় ঘর ডিনোট করে ধন এবং কথা বলা, বাণী, কথা বলার টোনকে নির্দেশ করে। ফলে শ্বশুর বাড়ি থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ আর্থিক লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। গোপন সূত্রে আপনারা প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারবেন এবং আপনারা যদি কোনো গবেষণামূলক কাজে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হবে। চলে আসছি পঞ্চম গ্রহ সংযোগ আলোচনায়। এটা শুভ বাণিজ্য যোগ। আমরা মিথুন রাশিতে ফর্ম হতে দেখব। নবম ঘর হলো ভাগ্য এবং দূরভ্রমণের ঘর। কালপুরুষের তৃতীয় ঘর। এটা আবার কালপুরুষের কিন্তু তৃতীয় ঘর। কালপুরুষের তৃতীয় ঘর কি ডিনোট করে? যোগাযোগ এবং পরাক্রম। এর ফলে তুলা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে।
তারা কোনো ধর্মীয় ভ্রমণ যাত্রায় যেতে পারেন এবং সৃজনশীল যে কোনো কাজে আপনারা দারুণ সাফল্য পাবেন। বিদেশের মাধ্যমে কোনো বিদেশি যোগাযোগের মাধ্যমে আপনাদের রোজগার হবে এবং কোনো দীর্ঘ তীর্থ ভ্রমণের কথা যদি দীর্ঘদিন যাবৎ ভেবে থাকেন সেটা কিন্তু এই সময় আপনাদের পূরণ হবে। তুলা রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে কর্মজীবন এবং পেশার জায়গাটা কেমন থাকবে, অর্থাৎ কাজের জায়গাটা কেমন থাকবে তা একটু দেখে নেব। এই মাসের ফার্স্ট হাফে অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ তুলা রাশির জাতক এবং জাতিকাদের ষষ্ঠভাবে শনি এবং মঙ্গলের ম্যালিফিক প্ল্যানেটারি কনজাংশন, যাকে আমরা বলছি অশুভ গ্রহ সংযোগ, এই অশুভ গ্রহ সংযোগের কারণে কর্মক্ষেত্রে আপনাদের প্রচণ্ড কাজের চাপ বাড়বে এবং অফিসে আপনারা রাজনীতির শিকার হতে পারেন। কিন্তু শনি এবং মঙ্গলের এই অশুভ গ্রহ সংযোগ তুলা রাশির জাতক এবং জাতিকাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু একটা ভালো অবস্থায় পৌঁছে দেবে, তারা কিন্তু সফল হবেন এবং আপনারা শত্রু দমন করতে পারবেন। ষষ্ঠ ঘরে শনি এবং নবম ঘরে বৃহস্পতির অবস্থান আপনাদের পেশাগত জীবনের জন্য কিন্তু একটা শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। 6th হাউসে আপনাদের 6th হাউসে শনিদেব আপনাদেরকে কঠোর পরিশ্রমী করে তুলবে এবং শত্রুদেরকে, আপনার গোপন শত্রুদেরকেও কিন্তু পরাজিত করতে সাহায্য করবে। 11ই মের পর কিন্তু মঙ্গল আপনাদের 7th হাউসে চলে আসছে। এর ফলে আপনার যদি কোনো ব্যবসায়িক পার্টনারশিপ থাকে কারোর সঙ্গে, তাদের সঙ্গে কিন্তু আপনি কিছুটা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং এই নির্দিষ্ট সময় অর্থাৎ 11ই মের পরে যখন মঙ্গল আপনাদের 7th হাউসে চলে আসে তখন সহকর্মীদের সাথে কিন্তু আপনার কলিগদের সঙ্গে কিন্তু সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনাদের 9th হাউসে বুধ এবং বৃহস্পতির সংযোগ আপনাদেরকে বুদ্ধি এবং ভাগ্য দিয়ে রক্ষা করবে। আপনাদের সপ্তমভাবে সূর্য থাকছে মে মাসের 1 তারিখ থেকে 14 তারিখ অবধি, ফলে সরকারি বা উচ্চপদস্থ কর্তৃপক্ষদের সাথে আপনাদের কোনো এগ্রিমেন্ট হতে পারে। তবে 15ই মের পর সূর্য যখন অষ্টমভাবে চলে আসছে তখন কিন্তু আপনার বিরুদ্ধে কোনো গোপন ষড়যন্ত্র হতে পারে, এই বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন। এবারে মে মাসে তুলা রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থাটা কেমন থাকবে, অর্থাৎ হাতে টাকা পয়সার জায়গাটা কেমন থাকবে তা একটু দেখে নেব। মে মাসের ফার্স্ট হাফে মঙ্গল আপনাদের ষষ্ঠে থাকার কারণে অযাচিত খরচ বা ঋণের চাপ কিন্তু বাড়তে দেখা যাবে। তবে 15ই মের পর সূর্য এবং বুধ যখন আপনাদের অষ্টম ঘরে বা বৃষে প্রবেশ করবে তখন আপনাদের আটকে থাকা টাকা উদ্ধার হবে। আপনাদের একাদশতম ঘরে অর্থাৎ লাভের ঘরে কেতুর অবস্থান নির্দেশ করে যে আপনি কোনো অপ্রথাগত বা অপ্রচলিত, যেমন লটারি হতে পারে, পুরনো কোনো ইনভেস্টমেন্ট হতে পারে বা কোনো ইন্স্যুরেন্স হতে পারে, সেখান থেকে হঠাৎ প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন। একাদশতমভাবে কেতু থাকায় আকস্মিক লাভের যোগ থাকলেও ষষ্ঠভাবে শনির অবস্থানের কারণে ঋণ শোধ এবং চিকিৎসার কারণে কিন্তু খরচ বাড়বে। মে মাসে 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত শুক্র কম্বাস্টেড অবস্থায় থাকার কারণে নতুন কোনো ইনভেস্টমেন্ট, শেয়ার বাজার বা কোনো অবাস্তব প্রজেক্টে কিন্তু ভুলেও টাকা ঢালবেন না, সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। শুক্র আপনাদের অষ্টম ঘরে স্বরাশিতে থাকার কারণে জীবনসঙ্গীর মাধ্যমে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের মাধ্যমে কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা এই মাসে থাকছে, অবশ্যই মাসের শেষার্ধে 29 তারিখের পর। আপনাদের 5th হাউসে রাহু অবস্থান করছে, এর ফলে রাহু কিন্তু আপনাদের খুব ফাস্ট রোজগার বা অর্থের লোভ দেখাবে, কিন্তু কালপুরুষের দ্বাদশতম ঘরে শনি এবং দ্বিতীয় ঘরে সূর্য শুক্রের সংযোগের কারণে অকারণ কিন্তু প্রচুর আপনার ব্যয় এই মাসে হবার সম্ভাবনা থাকছে। ফলে দ্রুত অর্থ লাভের লোভে আপনি যদি প্রচুর পরিমাণে খরচ করতে শুরু করে দেন তা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু বিষয় নির্দেশ করছে না। 29শে মের পর নবমভাবে আপনাদের শুক্র প্রবেশ করবে, এই 29শে মের পর কিন্তু আপনাদের আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে। এবারে তুলা রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে তা দেখে নেব, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা মে মাসে কেমন থাকবে তা দেখে নেব। এই মে মাসে কিন্তু তুলা রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্য এবং মন নিয়ে সবথেকে বেশি লড়াই করতে হবে। মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ মীন রাশি অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে, যা কালপুরুষ রাশিচক্রের রোগ এবং শত্রুকে নির্দেশ করে, সেখানে আমরা মঙ্গল এবং শনিকে অবস্থান করে থাকতে দেখছি। এর ফলে আপনাদের রক্তচাপের সমস্যা বাড়বে, হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলে সেটা বাড়তে দেখা যাবে। আপনারা পায়ের তলায় চোট পেতে পারেন এবং হজমের সমস্যায় ভুগতে পারেন। আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল শনি অবস্থানের কারণে, মঙ্গল শনির সংযোগের কারণে অ্যাসিডিটি, মাসেল পেইন এবং রক্তচাপের ওঠানামা কিন্তু আপনারা লক্ষ্য করবেন।
মানসিক দিক থেকে মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আপনাদের অত্যন্ত উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হবে। আপনারা মাঝে মধ্যেই খুব রেগে উঠবেন, ক্রোধ অনুভব করবেন, মেজাজ হারিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু বাড়তে দেখা যাবে। ফলে আমার আপনাদের প্রতি পরামর্শ হবে এই পার্টিকুলার টাইম ফ্রেমে বা গোটা মে মাসেই আপনারা যোগব্যায়াম এবং প্রাণায়ামটা করুন, ফল পাবেন, ইনস্ট্যান্ট ফল পাবেন। 19শে মের পর থেকে অষ্টমভাবে আপনাদের শুক্র কম্বাস্টেড অবস্থায় চলে আসছে, ফলে মানসিক চাপ, অবসাদ, একটু হালকা মেন্টাল ডিপ্রেশন এবং মূত্রনালীর সংক্রমণ কিন্তু এই পার্টিকুলার সময়ে বাড়বার সম্ভাবনা থাকছে। স্ত্রী এবং স্বামীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের চিন্তা বাড়বে এই সময়। একটা কথা মাথায় রাখবেন, অষ্টমভাবে লগ্নের অধিপতি বা লগ্নাধিপতির অবস্থান সবসময় জাতক বা জাতিকার প্রাণ শক্তিকে কমিয়ে দেয়। তবে নবমভাবে বৃহস্পতির দৃষ্টি এবং উপস্থিতি যে কোনো রোগকে একটা মারাত্মক স্টেজ অবধি নিয়ে যাবে না। ঠিক সময় কিন্তু আপনি চিকিৎসা পেয়ে যাবেন, ঠিক সময় কিন্তু ওষুধের বন্দোবস্ত হয়ে যাবে। এবারে তুলা রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো মে মাসে কেমন থাকবে তা একটু দেখে নেব। মে মাসে তুলা রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে কিন্তু শান্তির হার বা সম্ভাবনাটা খুবই কম। এর কারণ সপ্তম ঘরে অর্থাৎ মেষে সূর্যের উপস্থিতি এবং মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ অবধি মঙ্গল এবং বুধের সংযোগ, যাকে আমরা বলছি অঙ্গারক যোগ। আপনাদের সপ্তমভাবে সূর্য অবস্থান করে থাকবে মে মাসের 1 তারিখ থেকে 14 তারিখ অবধি। এর ফলে স্বামী এবং স্ত্রীর মধ্যে কিন্তু একটা আধিপত্য বিস্তারের লড়াই চলবে, কে কাকে ডমিনেট করে রাখতে পারে সেই লড়াইটা চলবে। এরপর মঙ্গল সপ্তমভাবে এলে আপনাদের মধ্যে কিন্তু মনোমালিন্যের জায়গাটা বাড়বে। এরপর মঙ্গল যখন আপনাদের 7th হাউসে প্রবেশ করবে তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তীব্র মনোমালিন্যের জায়গা দেখা যাবে এবং ঝগড়ার জায়গাটা অনিবার্য হয়ে উঠবে। এমনকি শুধু তাই নয়, আপনাদের শ্বশুর বা শাশুড়ির সাথেও কিন্তু সম্পর্কের জায়গাটা অত্যন্ত ফ্রিজ হয়ে যেতে পারে, শীতল হয়ে উঠতে পারে। তুলা রাশির জাতক এবং জাতিকারা যদি দাম্পত্য জীবনটা টিকিয়ে রাখতে চান এই মে মাসে এবং সর্বক্ষণের জন্য, তাহলে আপনাকে আপনার ইগো বা অতিরিক্ত অহংকারকে কিন্তু দমন করতে হবে। মে মাসে আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়ার চেষ্টা করুন। আপনার বড় ভাই বোন কেউ থাকলে বা বন্ধুদের তরফ থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা এই মাসে পাবেন। তুলা রাশির নবম স্থানে, নবম ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার কারণে বাবার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি দেখা যাবে। মাসের একেবারে শেষে অর্থাৎ 29শে মে আপনাদের নবমভাবে শুক্র চলে এলে পারিবারিক পরিবেশের সুর যেটা কেটে গিয়েছিল মাসের প্রথমার্ধেই, সেই সুর কিন্তু আপনি মেলাতে পারবেন এবং যে কোনো ধর্মীয় কাজে আপনি পরিবারের সাথে একত্রে যেতে পারবেন, একত্র হওয়ার সুযোগ আপনারা পাবেন। এবারে দেখে নেব মে মাসে তুলা রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে। তুলা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটা, বিশেষত মাঝামাঝি সময়টা যথেষ্ট টালমাটাল একটা সময়। আপনাদের 5th হাউসে গোটা মে মাস জুড়ে রাহু অবস্থান করে থাকছে, ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা মোহ বা কনফিউশন থাকবে। মে মাসের 19 তারিখ থেকে 25শে মে শুক্র কম্বাস্টেড অবস্থায় থাকছে, ফলে প্রেমের মানুষের সঙ্গে আপনার মনের মানুষের সাথে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ, সন্দেহ বা বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। দেখুন, শুক্র হলো প্রেম এবং সৌন্দর্যের কারক গ্রহ। আপনাদের অষ্টম ভাব, যাকে আমরা বলে থাকি গোপন সম্পর্কের ভাব, আমরা গোপন সম্পর্কগুলো অষ্টম ভাবের মাধ্যমে বিচার করে থাকি। শুক্র কিন্তু সেখানে কম্বাস্টেড অবস্থায় আছে, ফলে প্রেমের মধ্যে যে একটা রোম্যান্টিকতা থাকে, একটা মধুরতা থাকে, একটা সম্মানের জায়গাও থাকে, পরস্পর সম্মানের জায়গা থাকে, তা কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে। 29শে মের পর শুক্র আপনাদের 9th হাউসে চলে এলে বোঝাপড়া নতুনভাবে হবে এবং প্রেম যা শুকিয়ে গেছিলো বলে আপনার মনে হচ্ছিল, একটা ড্রাইনেস চলে এসেছিল, তা নতুনভাবে কিন্তু জীবন্ত হয়ে উঠবে। নতুন কোনো সম্পর্কে জড়ানোর সম্ভাবনা থাকছে এই 29 তারিখের পরেই, তার আগে কিন্তু নয়। তবে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে, এটাই প্রেমের সবথেকে বড় সিক্রেট। মাসের শেষ দিকে আপনার সঙ্গীর সাথে ছোটোখাটো কোনো স্থানে ঘুরে আসতে পারেন, মন ভালো থাকবে এতে আপনার। এবারে মে মাসে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ রঙগুলোর বিষয়ে জানিয়ে দেব। মে মাসে আপনাদের জন্য শুভ রং হলো সাদা, হালকা নীল এবং রূপালী। এবারে মে মাসে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশার বিষয়ে জানিয়ে দিই। মে মাসে আপনাদের জন্য শুভ পেশা হলো আইন, যাকে আমরা বলছি ল, ফ্যাশন ডিজাইনিং, আমদানি রপ্তানি, সোনার উপর ব্যবসা, যারা মিডিয়া হাউসের সঙ্গে কোনোভাবে সংযুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং পরিষেবার সঙ্গে কোনোভাবে সংযুক্ত রয়েছেন, যারা শিক্ষকতা করেন এবং যারা পরামর্শদাতা হিসেবে
অর্থাৎ যাদের কনসালটেন্সি বিজনেস রয়েছে এরা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। মে মাসে তুলা রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিক। মে মাসে তুলা রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখ মে মাসের 5, 6, 7, 14, 15, 23 এবং 24 মে। এই দিনগুলোতে আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন সফলতা পাবেন। মে মাসে তুলা রাশি জাতক এবং জাতিকাদের জন্য অশুভ তারিখ মে মাসের 1 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ। এই দিনগুলোতে ভুলেও কোনো বড়সড় ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন না বা কারোর সঙ্গে ঝগড়া বা অশান্তিতে জড়িয়ে পড়বেন না, তাতে কিন্তু ক্ষতিটা আপনার বেশি হবে। এবারে মে মাসে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই। গোটা মে মাসে তুলা রাশির জাতক এবং জাতিকারা যদি এই ঘরোয়া প্রতিকারগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে 108 বার একটা মন্ত্র জপ করবেন। মন্ত্রটা কি? ওং শ্রী লক্ষ্মী নারায়ণ নমঃ। প্রত্যেক দিন সকালবেলা স্নানের পর একটা মন্ত্র জপ করুন। মন্ত্রটা কি? ওং দাং দ্রিং দ্রো স শুক্রায় নমঃ। এতে কি হবে? আপনি মানসিক শান্তি লাভ করবেন। আরও একটা মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটা জপ করবেন। ওং নব ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা কিন্তু 108 বার জপ করবেন। প্রত্যেক মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে একটা মন্ত্র জপ করুন। মন্ত্রটা বলে দিচ্ছি, ওং ক্রাং ক্রিং ক্রো স ভৌমায় নমঃ। মঙ্গলের মন্ত্র 108 বার জপ করবেন। আর যতগুলো মন্ত্র পাঠের কথা বললাম, যতগুলো মন্ত্র জপের কথা বললাম, এই প্রত্যেকটা মন্ত্র যখন জপ করবেন তখন হাতে একটা 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে জপটা করবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট বা সর্বাধিক ভালো ফল পাবেন। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান মন্দিরে গিয়ে মঙ্গলবার এবং শনিবার সিঁদুর দান করবেন। পুরোহিতজিকে বলবেন আমি সিঁদুর দান করতে চাই, আমাকে শিখিয়ে দিন কীভাবে সিঁদুর দান করব, উনি শিখিয়ে দেবেন। প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার আপনার পাড়া বা এলাকার কোনো অশ্বত্থ গাছ, বট গাছ, এই দুটি গাছ যে বললাম সেই দুটি গাছের মধ্যে যে কোনো একটি গাছের গোড়ায় সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন এবং ওং সং শনিশ্বরে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। কারণ অনেকেই বলবেন যদি অশ্বত্থ গাছ বা বট গাছ খুঁজে না পাই, চিন্তার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনার পাড়া বা এলাকা যেটা সবথেকে প্রাচীন গাছ, সবথেকে পুরনো গাছ, সেই গাছের গোড়াতেও যদি আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসেন এবং এই মন্ত্রটি জপ করেন 108 বার, তাহলে কিন্তু সেক্ষেত্রে একই রকম ফল পাবেন। একটা মাটির পাত্রে জল রেখে তাতে লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। সূর্যদেব হলেন একাদশতম ভাবের অধিপতি। এর ফলে আপনাদের লাভ বাড়বে, আপনাদের উপার্জন বাড়বে, আপনাদের ক্ষমতা বাড়বে এবং মঙ্গলের যত কুপ্রভাব আছে তা থেকে আপনি মুক্তি পাবেন। প্রত্যেক শুক্রবার আপনার পাড়া বা এলাকার কোনো গরিব বা অসহায় নারীকে সাদা বস্ত্র যদি সম্ভব না হয় দুধ খাওয়াবেন বা দুধ দান করবেন। প্রত্যেক শনিবার কালো তিল আপনার এলাকার কোনো দুস্থ মানুষকে বা অভাবী মানুষকে দান করবেন। তার পাশাপাশি কোনো কালো কুকুরকে তেলে ভেজানো রুটি খাওয়াবেন। এতে কি হবে? আপনারা রাহুর কুদশা থেকে মুক্তি পাবেন এবং শনির কুদৃষ্টি থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।